ওয়েলকাম ওয়ান্স এগেন মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 6 আজ শুরু করলাম, যারা যে পার্ট 1 যেটা পাবে 447 পৃষ্ঠায়। ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়াটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। ককটেল যন্ত্রে ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ার মাধ্যমে বায়ুকে বিশুদ্ধ করা হয়, চিমনিতে লাগানো হয়। পরের কোশ্চেন, 0.001 m কেসিএল দ্রবণ সমন্বিত একটি তড়িৎ কোষের 298 কেলভিন উষ্ণতায় রোধ এত ওহম, 1000 ওহম। ওই উষ্ণতায় কেসিএল দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা 0.146 × 10⁻³ সিমেন্স সেমি ইনভার্স হলে কোষ ধ্রুবকের মান কত? কোষ ধ্রুবণে L/A বের করতে হবে। তার মানে কি কাপ্পা = 1/r × L/A, সেখান থেকে ক্যালকুলেশন করলাম, করে L/A এর মান বের করেছি আমরা 0.219, অর্থাৎ কোষ ধ্রুবণের মান হবে 0.219 সেমি ইনভার্স। পরের কোশ্চেন, নিচের রাসায়নিক বিক্রিয়াতে যে গ্যালভানীয় কোষ সংগঠিত হয় তার সাংকেতিকভাবে প্রকাশ করতে হবে। দেখো কোষটা সংকেত হবে Zn/Zn2+H+H2। ইউ এর +2 জারণ স্তর স্থায়ী কেন? না, ইউ এর +2 জারণ স্তরের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে জেনন 4f7, অর্থাৎ এক্ষেত্রে 4 এর পক্ষক সঠিক অর্ধপূর্ণ থাকায় এটি অধিক সুস্থির হয় বা +2 জারণ স্তরটা স্থায়ী হয়। পরের কোশ্চেন, জিডি এর ইলেকট্রন বিন্যাস, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসছে, সেটা হচ্ছে জেনন 4f7 5d1 6s2। পরেরটা, মাখনে BH ব্যবহার করা হয় কেন? না, একটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে মাখনের জারণ রোধ করার জন্য ব্যবহৃত হয়, মানে সংরক্ষক হিসেবে ব্যবহার করা হচ্ছে। 3 নম্বর কোশ্চেন শুরু হলো, 0.01 মোলাল গ্লুকোজ দ্রবণ ও 0.01 মোলাল সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? দেখো, 0.1 গ্লুকোজ দ্রবণের থেকে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি হবে, কারণ দ্রবণের স্ফুটনাঙ্ক একটি সংখ্যাগত ধর্ম, ইহা দ্রবণের কণার সংখ্যার উপর নির্ভরশীল। 0.1 m গ্লুকোজ ও 0.1 m মোলার সোডিয়াম ক্লোরাইডের অণুর সংখ্যা সমান হলেও গ্লুকোজ সমযোজী যৌগ হওয়ায় দ্রবণে কণার সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু NaCl তড়িৎজয়ী যৌগ হওয়ায় দ্রবীভূত কণার আয়নের অবস্থায় বিয়োজিত হয়ে দ্বিগুণ সংখ্যক কণা উৎপন্ন করে, মানে NaCl জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na+ আর Cl সে পরিণত হয় দ্বিগুণ সংখ্যক কণা উৎপন্ন হচ্ছে। 0.1 মোলার গ্লুকোজ অপেক্ষা 0.1 মোলার NaCl দ্রবণের কণার সংখ্যা বেশি হয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্বিগুণ হয়, তাই 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক বেশি হয়। পরেরটা, মিথানল ও জলের মিশ্রণ একটি ধনাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণ ব্যাখ্যা করতে বলেছে। জলের অণুগুলি পরস্পর তীব্র হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। মিথানল অণুগুলিও হাইড্রোজেন বন্ধন গঠন করে, তবে তা জলের অণুর মতো তীব্র নয়। জলে মিথানল যুক্ত করলে মিথানল অণুগুলি জলের অণুর মধ্যে প্রবেশ করে, ফলে জলের অণুগুলির হাইড্রোজেন বন্ধন শিথিল হয়ে যায়, ফলে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়, তাই মিথানল ও জলের মিশ্রণ একটি ধনাত্মক বিচ্যুতিযুক্ত অনাদর্শ দ্রবণ। পরেরটা, আর্সেনিয়াস সালফাইড সলের তঞ্চনের জন্য 0.1 m NaCl অপেক্ষা 0.1 m AlCl3 বেশি কার্যকর, কিন্তু FeOH3 সলের তঞ্চনে 0.1 m AlCl3 অপেক্ষা 0.1 m Na3PO4 বেশি কার্যকারী ব্যাখ্যা করো। কি বলছে না, AaS2S3 একটি ঋণাত্মক আধান বিশিষ্ট কলয়েড, ফলে এর তঞ্চনের জন্য ধনাত্মক আয়ন দায়ী। এটা যেহেতু ঋণাত্মক আধান বিশিষ্ট কলয়েড, তাই এর তঞ্চনের জন্য ধনাত্মক আয়ন দায়ী। Na+ অপেক্ষা Al3+ এর চার্জ বেশি হয়, AS2S3 সলের তঞ্চনে 0.1 m NaCl অপেক্ষা 0.1 m AlCl3 বেশি কার্যকর। এটা আমরা সুলজে-হার্ডি নিয়ম অনুসারে ব্যাখ্যা করছি। FeOH3 ধনাত্মক আধান বিশিষ্ট কলয়েড, ফলে এর তঞ্চনের জন্য ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন অধিক কার্যকারী, এবং Cl- অপেক্ষা PO4 3- এর চার্জ বেশি হওয়ায় FeOH3 সলের তঞ্চনের জন্য 0.1 m AlCl3 অপেক্ষা 0.1 m Na3PO4 বেশি কার্যকারী হয়। পরেরটা, টিন্ডাল এফেক্ট কি?
টিন্ডাল এফেক্টকে একটা ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করতে বলেছে। অন্ধকার ঘরে কলয়েডের মধ্যে দিয়ে আলোকরশ্মি পাঠালে কলয়েড কণা থেকে আলোকরশ্মির বিচ্ছুরণের ফলে কলয়েডের মধ্যে দিয়ে আলোকরশ্মির গতিপথ দৃশ্যমান হয়। এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। টিন্ডাল প্রভাবকে কাজে লাগিয়ে পরাঅণুবৈক যন্ত্র আবিষ্কৃত হয়েছে। পরে কোশ্চেন সি এর কোশ্চেন, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি ক্ষারীয় কেন? NH3 এর N পরমাণু ও PH3 P পরমাণুর ওপর একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান, ফলে এরা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। P পরমাণু অপেক্ষা N পরমাণুর আকার ছোট হলেও তড়িৎ-ঋণাত্মকতা বেশি হয়। NH3-তে N পরমাণুর ওপর ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, ফলে বন্ধন ইলেকট্রন জোড় ও নিঃসরণ জোড়ের মধ্যে বিকর্ষণ বেশি হয়, ফলে নিঃসরণ দানের প্রবণতাও বেশি হয়। তাই অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি ক্ষারীয়। পরে কোশ্চেন, SO2 এর জলীয় দ্রবণের সঙ্গে H2S এর জলীয় দ্রবণের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ উল্লেখ করো। H2S2O7 এর গঠন অঙ্কন করো। দেখো, SO2 এর সাথে জলীয় দ্রবণের সঙ্গে H2S এর জলীয় দ্রবণের বিক্রিয়া ঘটালে H2S জারিত হয়ে হলুদ বর্ণের সালফার উৎপন্ন করে। বিক্রিয়া 2H2S প্লাস SO2 আরও তৈরি 2H2O প্লাস 3S। আর H2S2 এর গঠনের সঙ্গে দেখো দিয়ে দিয়েছি, তোমরা তুলে নাও খাতায়। পরের কোশ্চেন, COCN2Cl2Cl কতগুলি ত্রিমাত্রিক সমাবেশ সম্ভব? দুটো ত্রিমাত্রিক সমাবেশ সম্ভব। কি কি? একটা সিস আর একটা ট্রান্স। গঠনটা তোমাদের আমি স্ক্রিনে তুলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও ভিডিওটা পজ করে। পরের কোশ্চেন, NiCN4 ডায়াম্যাগনেটিক, কিন্তু NiCl4 প্যারাম্যাগনেটিক কেন? এ ঠিক আগের পেজটাতেও ছিল এই কোশ্চেনটা। দেখো, NiCN4 কে শক্তিশালী CN- লিগ্যান্ডের প্রভাবে Ni2+ এর 3D উপস্থিত অযুগ্ম ইলেকট্রন জোড় গঠন করে। এর ফলে Ni2+ DsP2 সংকরায়ন ঘটে, তাই কি ডায়াম্যাগনেটিক, কারণ এখানে সব জোড়বদ্ধ ইলেকট্রন, কোনো বিজোড় ইলেকট্রন নেই। কিন্তু Cl- দুর্বল লিগ্যান্ড হওয়ায় ও ইলেকট্রনগুলো জোড়বদ্ধ করতে পারে না, ফলে এটা হয়ে যায় sp3 সংকরায়িত এবং এটা হয়ে যায় প্যারাম্যাগনেটিক ধর্মবিশিষ্ট। পরেরটা, হোমোপলিমার আর কোপলিমার মধ্যে পার্থক্য লিখতে বলেছে। কী ধরনের? ওটা বলছে এক পথে একটা করে উদাহরণ দিতে বলেছে। পার্থক্য খুব সহজ, কারণ হোমোপলিমার হচ্ছে কেবলমাত্র এক প্রকার মনোমার দ্বারা গঠিত, আর কোপলিমার দুটো ভিন্ন প্রকার মনোমার দ্বারা গঠিত। আর উদাহরণ হিসাবে দেওয়া আছে হোমোপলিমার হচ্ছে ইথিলিন, কোপলিমার হচ্ছে লাইলন 6,6। পরেরটা দেখো, 4 এর একটা অঙ্ক দিয়েছে। লেডের কেলাস পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতি, মানে জেডের মান 4 বলে দিল, ঘনত্ব রো বলে দিল, পারমাণবিক গুরুত্ব মানে M বলে দিয়েছে, পরমাণুর ব্যাসার্ধ মানে R বের করতে হবে। যদি R একবারে করা যায় না, আমরা ফার্স্টে A বের করে নিচ্ছি। রো = Zm/n³ করে আমি এর মানটা বের করে নিলাম। এর মান বেরোলো 4.95 × 10⁻⁸ সেমি। এবার যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক, তাহলে R আর এর মধ্যে রিলেশন কী হবে? R = A/2√2 বা A = 2√2R ছিল, সেইখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, করে যেটা এলো 1.75 × 10⁻⁸ সেমি বা 1.75 অ্যাংস্ট্রম বা 175 পিকোমিটার। আমরা এই অবধি আজকে করলাম, পরের দিনের বাকি পার্টটাও করবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।